আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে ব্লগটা শুরু করছি নতুন একটা ভিডিও দিয়ে। তো আজকে আমি আপনাদের কাছে শেয়ার করবো আমি ঈদে কীভাবে বোনাস কত টাকা পেলাম এবং কার কাছ থেকে কত টাকা করে পেলাম সেটা সম্পূর্ণ আপনাদের ভিডিওতে আজকে শেয়ার করব। আমি যেহেতু বলেছিলাম আমার ভিডিও অনেক করা আছে, সেগুলো আস্তে আস্তে করে আপলোড দেবো। যেহেতু আপনার ঈদ চলে গেছে অনেক দিন হয়, তো আমি আজকে ভিডিও আপলোডগুলো দেবো, মানে যেগুলো আছে কিছু কিছু ভিডিও সেগুলো আমি আজকে আপলোড দেবো। যাই হোক, সব কিছু মিলাই আমি আমার হাজবেন্ডের কাছ থেকে প্রায় 6,000 টাকা আমি সালামি নিছি। এটা আমার সালামি। তো আমার বরের কাছ থেকে আমি সালামিটা নিয়েছি। তো আমি সেটাই সম্পূর্ণ আপনাদের মাঝে শেয়ার করতে চাই, যেহেতু ডেইলি ব্লগ, তা আপনাদের মাঝে আমি সম্পূর্ণ ভিডিও শেয়ার করবো, এটাই হচ্ছে কথা। আর আজকের ভিডিওতে কি কি থাকতেছে অবশ্যই আপনারা দেখতে থাকুন, তাহলে দেখতেই পারবেন। আর স্কিপ করা যাবে না, তাহলে অনেক কিছু মিস করে যাবেন। আমি আজকে ভিডিওতে অনেক কিছু করেছি, আর এবং সামনে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটাও আপনারা জানতে পারবেন। ভিডিওটা স্কিপ করবেন না, আপনারা দেখতে থাকুন। আর এটা আমাদের শ্বশুর বাসায় আমরা ঈদের দ্বিতীয় দিন কি বলে এটাকে, মধু যে আসে না, মৌয়াল বলে, মধু তুলে দেয়। তো ওনাদের ওইখানে মানে আমাদের শ্বশুর বাসার ওইখানে আপনার লিচু বাগানে এরকম একটা করছে। তো ওরা চাক বসাইছে, এখান থেকে অনেক মধু সংগ্রহ করা হয়েছে। আর আমি সেইটারে কিছু ক্লিপ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম। কারা এইভাবে মধু হাতে নিয়ে খেয়েছেন আর এভাবে হাতে নিয়েছেন অবশ্যই জানাবেন। আর এই পর্যন্ত আমি তেমন ভিডিও করতে পারি নাই, যেহেতু শ্বশুর বাসা বলে কথা, ওইখানে তেমন ভিডিও করা যায় না, যতটুকু পারি এতটুকুই করি। তারপরে আমরা যেহেতু চলে আসছি ঢাকায় আসার সময় আমরা কি নিয়ে আসলাম দেশ থেকে। মানুষের সবাই বাসায় যেহেতু যায় সবাই করার জন্য, কিন্তু তার পরবর্তীতে একটা ধাপ বাসা থেকে আসার সময় অনেক কিছু মানে দেশীয় খাবার নিয়ে আসা। যেমন আমরা ঢাকায় থাকি, ঢাকা মনে হয় বিদেশের মতো, দেশের কিছু কিছু খাবার নিয়ে আসলে সবারই শান্তি লাগে, বাবা মারও বেশি শান্তি লাগে। তাই তারাও অনেক আগ্রহ ধরে থাকে তাদের ছেলে মেয়েদেরকে, এই আর কি। তো আমি আসার সময় বাসা থেকে এরকম আপনার ধরেন শুকনো বড়াই, এই বড়াইগুলো একদম গাছে থেকে পেকে শুকায় মানে পরে বাসায় সংরক্ষণ করে রাখা হয়েছিল। আমি আসার সময় এতগুলো শুকনা আপনার নিয়ে আসছি, বড়াই নিয়ে আসি, আচার করবো। আর এখানে চাল দিছে, আতপ চাল দিছে অনেকগুলো, মানে বিরিয়ানি চাল, মানে পোলার চাল দিছে অনেকগুলো। তারপরে এই কলাটা পুরো একটা ছড়ি, এটার একটা স্টোরি আছে, স্টোরিটা আপনার শুনতে চাইলে অবশ্যই জানাবো, পরবর্তীতে কোনো এক সময় বলবো। আর আপনারা যদি এখনই শুনতে চান আমি তাও বলি। আর যেহেতু মানে আজকে যেহেতু ভিডিও দিচ্ছি, তাহলে আজকেই বলে ফেলি। তো এই ভিডিওটা আমাদের চুরি কলা, মানে চুরি করে নেওয়া কলা। আসলে চুরি বলতে মানুষের কাছে না, নিজেদের ফ্যামিলি। আমিও জানতাম না, গ্রামে অনেকে চুরি করে করে খায়, এরকম একটা আনন্দ থাকে। আর আমরা মূলত আমার নানা শ্বশুরের কাছ থেকে আমরা এই কলাগুলো নিয়ে আসছি, কিন্তু আমি নিজেও জানি না। আমরা বিয়ের দাওয়াত খেতে গেছিলাম, বিয়ের দাওয়াত না, মানে বিয়ে হয়েছে পরবর্তীতে আমরা যে দাওয়াতটা পাবো সেই দাওয়াতটা খেতে গেছিলাম। তো দাওয়াত খাইতে গিয়ে আমার নানা শ্বশুরের এরকম অনেক জমি আছে। তো আমরা ওইখান থেকে আমরাই নিয়ে আসি, মানে আমার দেবর, হ্যাঁ আমার মামা শ্বশুরের ছেলে, মানে আমার তাহলে দেবর হয়। আর আমার মানে নানা শ্বশুরের কি হয়, জায়গা ছিল না নাতি, এরকম। তো ও খুবই ফাজিল টাইপের। আমরা যখন যেখানে যাইতে চাই, যদি ওকে একবার মুখ ফুটে বলি, সেখানে আমাদেরকে নিয়ে যায়। তো মানে তার দাদার গাছের জিনিস না বলে যে নিবে এমনটাও না, সে ওই আমরা মানে ফাজলামি করেই রাস্তার মধ্যে আমাদের গাড়ি থামাই, তারপরে এই কলার ছুরিটা নিয়ে আসি। একটা না, এরকম বড় দুইটা, একটা ও নিয়ে গেছে ওর বাসায়, আর একটা আমরা নিয়ে আসি। কিন্তু আমরা যখন গাছ থেকে কলাগুলো কাটছি, তারপরে নানাকে ফোন করে বলছি, নানা আপনার কাছ থেকে কলা নেওয়া হয়েছে। তা নানা তো বলছি আগে থেকে নেওয়ার জন্য, কিন্তু আমরা তো একটা আনন্দ করে মজা করেই নেওয়া হয়েছে আর কি। তারপরে ওগুলা সব নিয়ে আসছি। আর এখানে দেশি 3 ধরনের আলু আছে, দেখেন দেশি আলু। আর ওই যে মানে সাদা সাদা যেটা, এটা আমরা বাসায় যাওয়ার আলু আছে, বিরিয়ানি রান্না করছিলাম, ইত্যাদি আয়োজন করছিলাম, তার কিছু আলু ছিল। আর এই আলুগুলো লাল লাল ছোট ছোট আলু, এগুলো দেশি আলু।
এই আলুগুলা মানে মিডিয়াম সাইজের। এখানে হচ্ছে আপনার গোস্তের মধ্যে দিয়ে খাওয়া যাবে, সব কিছুতে দিয়ে দিয়ে খাওয়া যাবে। আর একটু একটু বড় বড় সাইজেরও নিছি। এগুলো হচ্ছে দেখেন মুরগি গোস্ত রান্না করার সময় দিয়ে দিয়ে খাওয়া যাবে, মানে যখন যেটা লাগবে সেটা। এখানে সব ধরনের আলুই আছে। আর এই উপরের আলুগুলো একদম ছোট ছোট আলু যেগুলো, এগুলো তো আপনারা অনেকেই জানেন, উত্তরবঙ্গে বিখ্যাত আলু এগুলাই। এইগুলো না মানে আসলে আলু হচ্ছে অনেক ধরনের আলু পাওয়া যায়, বাট এইগুলো হচ্ছে ওই জায়গায় বেশি খাওয়া হয়, অন্য অন্য জায়গায় খাই কিনা সেটা আমি জানি না। তারপরে ওই আলুগুলো হচ্ছে সিদ্ধ করে ভর্তা করে খাই আমরা সব সময়। তো এই যে আমি হচ্ছে বাসায় গিয়ে অনেক আলু ছিল, এবার যেহেতু বাসায় আমাদের বাংলাদেশে আলু অনেক হয়েছে, বাইরে যেহেতু আলু যাচ্ছে না, সেক্ষেত্রে অনেক আলু হচ্ছে। আর আলুর পরিমাণ এত পরিমাণ আলু হয়েছে যে দামও একদম অনেকই কম। যেখানে আমরা 1 কেজি আলুর দাম মানে 80 টাকা কেজি আমরা আলু হয়েছি, সেখানে 80 টাকা বা 100 টাকাতে হচ্ছে 7 কেজি আলু কিনে খাওয়া যাচ্ছে এখন। বাংলাদেশের অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এভাবে জনগণ সুন্দরভাবে তাদের মনের চাহিদা অনুযায়ী খাবার খাইতে পারুক, কারণ খাবার এমন একটা জিনিস অনেক দরিদ্র মানুষ আছে তারা খেতে পারে না। তো এই আলুর চিপস আমি বানাইছি বাসায়, এই শুকায় আমি একদম ঝরঝরা করে নিয়ে আসছি। আর তা আমার শাশুড়ি বলছিল যে আমি যেন তাকেও দিয়ে আসি, আমি নিজেও নিয়ে আসি। আমি এগুলো কখনো বানাই নাই, বাট আমি ওইখানে কেটে কেটে দিছি, পরে সিদ্ধও করছি, সবকিছু দেখছি, প্রসেসিং বলে দিছি, আমি ওইভাবে করছি। অনেক কাটছি, মানে একদিনে 3-4 ঘন্টা বসে কাটতে হয়, কারণ অনেকগুলো তো একদিন অল্প অল্প করে দিয়ে তার হয় না, এই আর কি। তারপর আমার বাবার বাসা থেকে যে আদা দিচ্ছেন, এগুলো হচ্ছে দেশি আদা, তারপরে হচ্ছে যে নারিকেল, আবার হচ্ছে কিছু এখানে সম্ভবত ওখানে কি যেন শাক এরকমটাই নাকি, আর অনেক আর কি কি যেন নিয়ে আসছে। অনেকদিনের ভিডিও তো ভুলে গেছি। তো আমার হচ্ছে স্মরণের সাথে একটু প্রবলেম আছে বলতে, আমি অনেক কিছু মানে মনে রাখতে পারি না এখন ইদারিং, কি যেন প্রবলেম হয়েছে আমি বলতে পারি না। কার কার এমন হয় আপনারা জানাবেন। আমি আসলে অনেক কিছু মনে রাখতে পারি না এইভাবে। তো সব কিছু নিয়ে আমি দেশের বাসা থেকে আমরা হচ্ছে ঢাকায় আসছি, আর বেশি কিছু আনা হয়নি এই কারণেই যে আমরা তো আবার 1.5 মাস 2.5 মাস পরে আবার যাচ্ছি ঈদের বাসায়, এই কারণে তেমন কিছু আনা হয়নি। এগুলো পুরো একটা বড় বস্তা দিয়ে 1 বস্তা হয়েছে, খুবই আনতে খুবই কষ্ট হয়েছে আপনাদের ভাইয়াদের। এখন আলো পরে এগুলো একদম যেহেতু শুকায় দেওয়া, আমি আর 2-1টা রোদ দিয়ে আমি সুন্দর করে আচার বানাবো। আচারের রেসিপি এগুলো অবশ্যই আপনাদেরকে শেয়ার করব, যখন আমি আচার তৈরি করবো তখন আপনাদেরকে শেয়ার করব। তো এই আর কি। পরে ওই আলু যেগুলো ছোটো ছোটো আলুগুলো আপনাদেরকে দেখালাম, সেই আলুগুলো দেখেন আমি সুন্দর করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। একদম হাতে টিপ দিলে একদম বোঝা যাচ্ছে যে আলুটা সিদ্ধ হয়ে গেছে। তখন আমি কি করছি, রসুন তেলের উপর ভেজে নিয়ে আলুগুলো দিয়ে ভাজে নিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, কারণ এই ভর্তাটা একটু হলুদ দিয়ে দিলে একটু ভালোই লাগে খেতে, মানে কালারটা একটু অন্যরকম আসে, ভালো লাগে খাইতে। আমি এইভাবে আলুটা ভেজে নিচ্ছি, নিয়ে ভর্তা করব। আর আপনারা যারা অনেক দূর থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, তারা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্টের মাধ্যমে আমি আবার নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আগ্রহ বাড়বে। আর আপনারা যেখানেই থাকতেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন। আর আমি হচ্ছে রান্নাবান্না করলাম, দেখেন শাক ভাজি করছি, আলু ভর্তা করবো, আর এখানে ডাল করা হয়েছে। তো এইভাবে রান্নাবান্না আমি শেষ করে নিই, পরবর্তীতে ভিডিও আপনি দেখতে পাবেন। আর আপনাদেরকে একটা কথা আমি বলি, আর এখন যেহেতু সময় সুযোগ অনেক খারাপ অবস্থা, সবাই সাবধান ও নিরাপত্তায় চলবেন, কারণ এখনকার সময় খুবই বাজে। কারণ কেউ কারো হাসি দেখতে পারে না, কেউ কারো কান্না দেখতে পারে না, অনেক শত্রু মানুষের জীবনে। আর এই যে আমি দেখেন ভাত রান্না হয়ে গেছে, আমার মানে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। ভাত হয়েছে, ডাল হয়েছে, শাক ভাজি হয়েছে, আর ভর্তা আছে। ও আচ্ছা, যাই হোক, মূল কথায় চলে যায়, সেটা হচ্ছে অনেক শত্রু হয়েছে। তা এখন সবাই চেষ্টা করবেন মানে নিজেদের মতো থাকা, কারোর সঙ্গে কোনো তর্ক বিতর্কে যাবেন না, কারণ এখনকার মানুষের ভিতরে মানুষ হচ্ছে হিংস্র প্রাণীর মতো হয়ে গেছে। তাই তাদের ভিতরে কি আছে না আছে কেউ কারো মনের কথা বলতে পারবে না। আমার রান্না বান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি ছাদে চলে আসছি। আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, দেখেন আপনাদেরকে সব কিছু শেয়ার করতে চাই। যে একটা বিশাল গাছটা, এটা হচ্ছে বট গাছ, আমরা ভাবছিলাম বট গাছ, কিন্তু আর একটা গাছ আছে, এইটা গাছের নাম আমার মনে নেই, এই গাছের নাম অন্য একটা।
তো আমাকে বলছিল সে গাছ নামটা মনে না। আর এই যে এখানে টিন সেট বাসাগুলো দেখছেন অনেক সুন্দর লাগে আমার। কেন এই ছাদের এক কোণরে দাঁড়ালে এই টিন সেট বাড়িটা একদম গ্রামের আবহাওয়া, মানে গ্রামের পরিবেশের মতো লাগে, একদম মানে অন্যরকম ভালোই লাগে। তারা যারা ওইখানে থাকে অবশ্যই গরমে থাকে, কিন্তু তারপরেও মানে তাদের একটা শান্তি আছে। আর এখানে যে বাগানটা দেখতেছেন ওই যে সামনে একটা ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরিটার মালিকের হচ্ছে বাগান। আর এই দেখেন এই সাইডে একদম পুরা ইউ প্যাটার্নে হচ্ছে রুম, চারো সাইডে রুম, মাঝখানে ছোট্ট একটা রুম। এই রুমটা হচ্ছে রান্নাঘর। আমরা প্রায় সময় এসে এখানে এই কর্নারে দাঁড়াই, কারণ এই কর্নারে বেশি বাতাস পাওয়া যায় আমরা দেখি। আর ওইখানে দেখেন একটা হচ্ছে বাহিরের বাড়ি থাকলে যেমন দেখতে ইউকে বা আপনার হচ্ছে বিভিন্ন জায়গা আছে না, ওগুলা জায়গার যে বাসাগুলো হয় ওই বাসা টাইপের দেখতে খুবই ভালো লাগতেছে, যে মনে হয় আমরা বাইরে কোনো একটা জায়গায় আসছি এরকম লাগে। আর এই লিচু গাছগুলোতে এত পরিমাণ লিচু ধরছে, এবার লিচুর ফলন খুবই কম, তারপরও দেখেন আল্লাহর রহমত আছে। এখানে অনেক এই গাছগুলোতে লিচু মরে যায়নি। আমি আমার শ্বশুর বাসায় দেখছি লিচুর গাছে লিচু নাই, মানে একদম পুড়ে গেছে রোদে। আর আমি ছাদে চারপাশে ঘুরে দেখাচ্ছি, এটা আমাদের বাসার সামন সাইড। এই যে বড় বড় বিল্ডিংগুলো দেখতেছেন, এই বিল্ডিংয়ের সামন দিয়ে আমরা আসি, এটা আমাদের মেন রাস্তা। তারপরে আমি পুরো সম্পূর্ণ আপনাদের বিকালের আবহাওয়াটা দেখাই দিচ্ছি। এখানের পরিবেশটা এত ভালো। আর আমরা যখন এই বাসাটায় উঠছি তখন ওঠার পর থেকে আমরা বুঝতে পারছি যে এখানকার আবহাওয়া ভালো, খুবই ঠান্ডা এবং নিরিবিলি। আর ছাদটা বিশাল বড়, আমরা বিকেল হলে এখানে হাঁটতে আসি। আর দিনে 2-1 বার তো ছাদে আসাই হয়, কাপড় চোপড় নাড়ার জন্য উপরে আসি। বেলকনি যেহেতু আছে তারপরেও আমরা এত বড় ছাদ থাকতে আমার মাথার উপরেই ছাদ, তাহলে এত তার কষ্ট করার কিছু নাই। এই জন্য আমরা ছাদে কাপড় নাড়তে আসি। আর এদিকে দেখেন কি বিশাল বিশাল টাঙ্কি, এই টাঙ্কির উপরে আমি দাঁড়াইলে কেউ একজন দাঁড়ায় থাকলে লুকায় থাকলে অনায়াসে লুকায় থাকতে পারবে, এই পাশ থেকে ও পাশে দেখা যায় না, এত বিশাল বিশাল 4টা টাঙ্কি। কারণ এই বাসাটা পুরা অনেকগুলো ফ্যামিলি নিয়ে এই বাসাটা। আমি আপনাদের মাঝে খালি ঘুরে ঘুরে সব কিছু দেখাচ্ছি, এই কারণে দেখেন আমার পরিবেশটা খুবই ভালো লাগে। তারপরে সন্ধ্যার পরে আমি পিঠা বানাইছি, এই পিঠাটা আপনারা অবশ্যই চিনেন, যারা ঢাকার ভিতরে আছেন ঢাকার বাইরে আছেন তারা অবশ্যই চিনেন। এই পিঠাটা হচ্ছে নকশি পিঠা, বিভিন্নভাবে মানুষ তৈরি করে। পয়সা পিঠা, আমি নকশি পিঠায় মানে পয়সা ডিজাইন দিছি, এটাকে বলে পয়সা পিঠাও বলা যায়। আর আমি হচ্ছে আপনার ঝিনুক পিঠাও বানাইছি, এই কারণে আপনারা যারা ঢাকায় এই পিঠাটা আপনার যাদের অঞ্চলে বিখ্যাত তারা তো অবশ্যই জানেন এটা কোন জায়গার পিঠা। তো আমি এটা হচ্ছে একজনের মাধ্যমে শিখছি, তাই আমি চেষ্টা করছি পিঠাগুলা বানানোর। তো এটা হচ্ছে শামুক পিঠা, আমি শামুক পিঠা বানাইতে চিরুনি লাগে, আমি চিরুনি দিয়ে বানাইছি। আপনারা ভুল বুঝবেন না, ভাববেন যে আপনার হচ্ছে ব্যবহৃত চিরুনি দিয়ে তৈরি করছেন, না। এই চিরুনি আলাদা কিনে রাখছিলাম এক্সট্রা করে, এর আগেও আমি একবার পিঠা বানাইছিলাম, তাই আমি এক্সট্রা করে কিনে রাখছিলাম, ওইগুলাই ছিল, আমি ওটা দিয়ে শামুক পিঠা বানাইছি। তারপরে দেখেন অনেক ডিজাইন করছি, ডিজাইনগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমার ডিজাইন করতে অনেক সময় লাগছে, এগুলো একার পক্ষে খুবই কষ্টদায়ক। তারপরেও চেষ্টা করছি স্বামীকে খুশি করার জন্য, সে যেটা পিঠা খুব পছন্দ করে। আর এখানে দেখেন আমি হচ্ছে পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে নিয়েছি। এটা এক ভাজা দিলে হবে না, 2বার ভাজা দিলে ওই জিনিসটা খুবই ভালো হয়। যেগুলো আমি এক ভাজা দিছি এগুলো দেখেন সাদা সাদা হয়ে গেছে, আর যেগুলো 2 ভাজা দিছি এগুলো হচ্ছে অনেক মানে কি বলে শক্ত শক্ত টাইপের হয়েছে, কুড়মুড়ে হয়েছে। এখন এগুলো একে একে সব ভেজে নিয়ে আমি হচ্ছে চিনি শিরা করে এগুলোতে ছেড়ে দেব। আপনাদের কাছে যদি গুড় থাকে গুড়ের শিরাও করতে পারেন, কারণ গুড়ের শিরা দিয়ে এটা বেশি ভালো লাগে। যেহেতু আমার রুমে হচ্ছে চিনি ছিল, গুড় ছিল না, তাই আমি চিনি শিরা দিয়ে এটা ভিজাই নেব। তা আপনারা অনেকক্ষণ থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবসময় আমার পাশে থাকবেন আর এইভাবে আমার ভিডিওগুলো দেখতেই থাকবেন। আপনাদের ভালোবাসায় সম্ভব আমি কিছু করতে পারবো অবশ্যই। এই দেখেন আমি চিনির শিরাটা একদম আগে আমি শুধু চিনিটা যদি জাল দিয়ে নিতাম তাহলে হতো না, এরকম কালার আসতো না। তাই আমি কি করছি, চিনি ক্যারামেল তৈরি করে চিনি শিরা বানাই নিছি। চিনির ক্যারামেল করলে হচ্ছে আপনার কালারটা সুন্দর গুড়ের মতো কালার আসে। এটা হচ্ছে শর্টকাট বুদ্ধি, যদি ঘরে গুড় না থাকে চিনি দিয়ে এই কাজটা জ্বালাই দিতে পারবেন। তো আমি এভাবে সুন্দর করে কালার করে নিয়ে আপনার হচ্ছে মানে শিরাটা একদম ঘন করে নিছি, এমন ঘন করে নিছি যার কারণে মানে যেন শিরাটা হচ্ছে আঠালো আঠালো হয়।
তো আমি যে এখানে একদম পুরা ইয়াতে দিয়ে দিব। তা আপনারা দেখেন আমার হচ্ছে শিরাটা একদম আঠালো আঠালো হয়ে গেছে। এখন আমি হচ্ছে এগুলোর মধ্যে দিয়ে দিব। আমি সবগুলা পিঠাতে ভিজাবো না, কারণ আমরা এখন যতটুকু খাবো এতটুকুর মধ্যে শিরা দিয়ে নিব। কারণ এগুলো গুড়ের শিরা দিলে হয়তো কিছু সময় পরে সেটা ইয়ে হয়ে যায়, নরম হয়ে যায়। তাই আমরা যখন খাবো তখনই ভেজে নিয়ে একটু করে শিরা দিয়ে খেয়ে নেব। তাই এভাবে পিঠাটা আমি বানিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর কে কে খাইছেন, কে কে নতুন আমার মতো এইরকম যেমন তেমন করে বানাই খাচ্ছেন, তারাও অবশ্যই কমেন্ট করবেন আমার মতো নতুন হলে। আর যারা খুবই এক্সপার্ট তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা অনেক ধৈর্যের একটা বিষয়, এই কষ্ট করে এই জিনিসগুলো বানানো তাদের ধৈর্য আর কারণে আমরা জিনিসটা জানতে পারছি। দ্বিতীয় নাম্বার, আমরা আবার পরের দিন বিকেলে বাইরে আসছি। আমার ভাবি আর আমি ঘুরতে একটা জায়গায় এসেছি। আসে উনি হচ্ছে খুবই ঝালমুড়ি পছন্দ তার। আমি তাকে ঝালমুড়ি খাওয়ার জন্য অফার করলাম, সে ঝালমুড়ি খাবে। এখন তার মেয়েটাও কোলে রেখে ঝালমুড়ি খাচ্ছে। এখানে আমাদের সঙ্গে খুব একটা বাজে ঘটনা ঘটে গেছে। এটা হচ্ছে সবাই জানেন যে আসলে বাইরের খাবার কোনো স্বাস্থ্যকর নয়। আমরা এখানে বাইরে যেহেতু ঝালমুড়ি খাচ্ছি, এটা আরও অস্বাস্থ্যকর। দেখেন কি পরিমাণ মাছি উঠতেছে। তো এটা নিয়ে আমি বেশি কিছু মনে করি না, মাছি তো উঠবেই, বাহিরের জিনিস। আর ভাবি বারবার জিজ্ঞাসা করতেছিল আপনি ঝালমুড়িতে যে মশলাটা ব্যবহার করেন এটা কে রান্না করেন। উনি বলতেছিল উনি রান্না করে। আর একটু হাসাচ্ছিল উনি যে ওনার হাজবেন্ড, ওনার স্বামী, ওনার হচ্ছে বউয়ের হচ্ছে চুলে মাথার চুল যদি পড়ে, যার কারণে উনি রান্না করে। আর দেখেন কালারটা কি সুন্দর কালার আসছে। শুধু এখানে ঝালমুড়িও ছিল না, এখানে অনেক ধরনের অনেক কিছু আইটেম ছিল। আম মাখা, পেয়ারা মাখা, আনারস মাখাও ছিল। তো আমরা ওখানে দাঁড়ায় থেকে দুজন মিলে আপনার হচ্ছে ঝালমুড়ি মাখাটা খেয়ে নিলাম। ওই মুহূর্তে খেতে খেতে একটা আমাদের ঘটনা হয়ে গেছে। সেই ঘটনাটা হচ্ছে একটা বয়স্ক মহিলা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। তো আমাদের মুখের দিকে তাকাই ছিল। তো আমি তাকে ঝালমুড়ি খাওয়ার জন্য অফার করলাম। সে প্রথমে না বলছে, তারপর আমি আরেকবার বললাম। তখন আমাকে বলতেছিল যে কে খাওয়াবে ঝালমুড়ি। তখন আমি বলতেছিলাম আমি খাওয়াবো, আপনি খাবেন কিনা। তখন আর কিছু বলেনি, কারণ আমি ওনাকে অনেক কয়েকবার রিকোয়েস্ট করলাম, মানে জোর করলাম খাওয়ার জন্য। উনি অবশেষে এটা রাজি হলো খাওয়ার জন্য। আমি তখন আমরা তো মনে হয় আমাদের খাওয়াটা শেষই হয়নি, আমরা ওই পর্যন্তই ছিলাম। তারপরে আমরা ভাবছিলাম ওখান থেকে আমরা অন্যদিকে যাব, কিন্তু উনি বয়স্ক মহিলা, ওনাকে আমি বললাম যে আঙ্কেল আপনি ওনাকে দিয়ে দেন, ওনাকে কিছু দিয়ে দেন। তারপরে এইভাবে ওনাকেও দিয়ে দিছে। আর আমরা ওখান থেকে পরে আরেকটা মানে আমাদের ঝাল লাগছিল, আমরা একটু সামনে একটা বাসায় গিয়ে আপনার হচ্ছে পানি খেয়েছি। তো আপনার মূল অংশ যেটা, আমরা যখন ওই আন্টিকে মানে বয়স্ক মহিলাটাকে আমরা যখন বলতেছিলাম যে আপনি আন্টি খাবেন কিনা, তখন সে বলতেছে হ্যাঁ খাবো, মানে পরবর্তীতে বলছে খাবো। প্রথমে বলছিল যে কে টাকা দিবে, আর খুবই মন চাইছিল। দেখেন আসলে রুহু কি জিনিস, অনেকে অনেক কিছু খায়, অনেক কিছু মানে ফেলি নষ্ট করি। অনেকের কিন্তু অনেক কিছু চাওয়া পাওয়ার থাকে, দেখেন সেটা বলতেও পারে না, খাইতেও পারে না। তারপরে আমি তাকে যখন অফারটা করলাম সে খুশি হলো, আমি তখন তাকে দিলাম। আর এখানে আরও একটা বাজে ঘটনা যেটা আমি আপনাকে বলতেছিলাম, কাকাটাকে দেখেন ওই জায়গায় স্কিপ করে আরেকবার সাইডে টেনে নিয়ে দেখতে পারেন। আমি বলছিলাম যে আমার হচ্ছে কার্ড লাগবে, তখন উনি কী করছে, কার্ডটা হচ্ছে কোমরে মানে দেখেন নিচে মুচে আমাকে দিচ্ছিল। তো এই জিনিসটা খুবই বাজে লাগলো যে দেখেন আমরা যে খাবার দাবার খাই, কত অসচেতন নাগরিক আমরা। দেখেন উনি কিভাবে আমাদেরকে দিচ্ছিল খাবারটা, মানে খাবার বলতে এই যে কার্ড, আপনারা এই সবসময় চেষ্টা করবেন এই কার্ডগুলো অ্যাভয়েড করার জন্য। পারলে নিজে নিয়ে আসবেন, হাত দিয়ে খাওয়ার চেষ্টা করবেন, কারণ কার্ডটা খুবই নোংরা ছিল, বাজে ছিল। আমি তাই চেঞ্জ করে নিতে বলছিলাম। উনি এমনভাবে ওনার হচ্ছে যে গামছা ছিল পরনে, মানে লুঙ্গি ছিল, লুঙ্গির উপরে গামছা ছিল, এখন উনি ওটাতে ঘষা দিয়ে আমাকে দিচ্ছে। আসলে এটা খুবই ঘৃণাকর। আমি আর মুখে দিইনি ঝালমুড়ি, আমার আর রুচিতে কুলাচ্ছিল না এই ঝালমুড়ি কেমনি খাবো। উনি যে কাঠটা দিয়ে আমরা খাবো সেটা উনি একদম সাইডে মুছে আমাকে দিচ্ছিল কোমরে। তো এটা কোনোভাবেই খাওয়া সম্ভব না। তারপরে আমরা ওখান থেকে ব্যাক হয়ে চলে আসি। আর এখানে আরেকটা কথা আমার ভুলে গেছি, সেটা হচ্ছে ওই যে আন্টিকে আমরা ঝালমুড়ি দিতে বসি, ওনাকে ঝালমুড়ি খেতে খেতে
গল্প করলাম যে উনি তো আমাকে জিজ্ঞাসা করছিল যে আমি কই, কে। আমি বলছি আমি এখানে তো ভাড়া থেকে, আপনি চিনবেন না। তারপরে ও ভদ্র মহিলাকে বললাম হচ্ছে এটা আপনার হাতে কি? তখন বলতেছে আম। কোথায় পাইছেন? বলা ওখান থেকে অন্য দিক থেকে কোথায় যেন ঘুরতে গেছিল, সে কুড়িয়ে নিয়ে আসছে। আমাকে এভাবেই সে বলছে। তারপরে আমার এই কথাটা শুনে সে আমাকে অনেক জোরাজোরি করতেছিল আমটা নেওয়ার জন্য, কিন্তু আমি তো নেব না। আমাকে অনেক জোরাজোরি করতেছিল, আমি তাকে বলতেছি যে না আন্টি আমি নেব না। তারপরে অনেক রিকোয়েস্ট করতেছে আন্টি, আমি নেই ওই শেষ পর্যন্ত আমি নেই। আর এই যে সেই ঝালমুড়িটাই ওনাকে দেওয়া হবে, যেটার কথা বলছি। আর এই যে সেই ভদ্র মহিলা খুবই ভালো। আমি লাস্টে খেয়াল করে দেখলাম যে দেখেন উনি একটা আম আনছে ওনার খাওয়ার জন্য, সেই আমটাও আমার হাতে বিলাই দিয়ে যাচ্ছে। হয়তো বা তার ভিতরে অনেক ভালোবাসা, কিন্তু সে প্রকাশ করতে পারে না, আমরা বুঝতে পারি। দেখেন অনেক গরিব মানুষের মন ভালো হয়, এটা আপনারা জানেনই, অনেকেই জানেন। এই যে বয়স্ক মহিলাটা, তো আল্লাহ ওনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর এভাবেই আপনারা সবাই আমার পাশে থাকবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।